আপনি কি কখনো ভেবেছেন বিজ্ঞান আর বিশ্বাসের মধ্যে যে সংঘর্ষের গল্প আমরা শুনে আসছি তা কি সত্যি বাস্তব, নাকি এটি এমন একটি দ্বন্দ্ব যা তৈরি হয়েছে ভুল বোঝাবুঝি থেকে? মানুষ যখন আকাশের দিকে তাকায় অথবা নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করে, তখন তার সামনে দাঁড়ায় কিছু মৌলিক প্রশ্ন। আমরা কোথা থেকে এলাম? এই মহাবিশ্ব কিভাবে তৈরি হলো? জীবন কি কেবল রাসায়নিক প্রক্রিয়ার ফল, নাকি এর পেছনে কোনো গভীর অর্থ লুকিয়ে আছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে মানুষ দুইটি পথ তৈরি করেছে। একটি পথ বিজ্ঞান, যেখানে আছে পর্যবেক্ষণ, পরীক্ষা এবং প্রমাণ। আরেকটি পথ বিশ্বাস, যেখানে আছে অর্থ, উদ্দেশ্য এবং অস্তিত্বের ব্যাখ্যা। কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন আমরা মনে করি এই দুটি পথ একে অপরকে বাতিল করে দেয়। দ্য ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স অ্যান্ড ফেইথ বইটি এই ভুল ধারণাটিকেই চ্যালেঞ্জ করে। লেখক আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলেন: বিজ্ঞান কি সত্যিই বিশ্বাসকে দুর্বল করে, নাকি আমরা বিজ্ঞানকে এমনভাবে বুঝেছি যার কারণে এই দ্বন্দ্ব তৈরি হচ্ছে? এই বই কোনো সহজ উত্তর দেয় না, বরং এটি আপনাকে নিয়ে যায় একটি চিন্তার যাত্রায়, যেখানে প্রতিটি অধ্যায় একটি নতুন প্রশ্ন তুলে ধরে। বিবর্তন কি সত্যি অস্বীকারযোগ্য? পৃথিবীর বয়স কি আমরা জানি? বিজ্ঞান ও ধর্মের সম্পর্ক কি? মহাবিশ্ব কি কেবল কাকতালীয়? মানুষ কি বিশেষ, নাকি কেবল একটি প্রজাতি? এই যাত্রায় আমরা কোনো পক্ষ নিতে আসেনি। আমরা এসেছি বুঝতে, কোথায় বিজ্ঞান শক্তিশালী, কোথায় বিশ্বাস তার ভূমিকা রাখে, আর কোথায় আমরা নিজেরাই বিভ্রান্তি তৈরি করি। কারণ সত্য কখনো ভয় পায় না প্রশ্নকে, আর প্রশ্ন ছাড়া কোনো সত্যই টিকে থাকতে পারে না। তাহলে আপনি কি প্রস্তুত এই যাত্রায় অংশ নিতে? চলুন শুরু করি, সংঘর্ষ খুঁজতে নয়, বরং সত্যকে স্পষ্টভাবে দেখতে। চ্যাপ্টার 1, ডু আই হ্যাভ টু বিলিভ ইন ইভলিউশন? আপনাকে কি বিবর্তনে বিশ্বাস করতেই হবে? এই প্রশ্নটা শুনলেই মনে হয় এটা যেন ধর্মীয় কোনো বিতর্ক, যেন এখানে বিশ্বাস আর অবিশ্বাস এর লড়াই চলছে। কিন্তু এই অধ্যায় খুব শুরুতেই একটি গুরুত্বপূর্ণ বিভ্রান্তি দূর করে। বিবর্তন কোনো বিশ্বাসের বিষয় নয়, এটি একটি বৈজ্ঞানিক ব্যাখ্যা, অর্থাৎ এটি সেই ধরনের জ্ঞান যা তৈরি হয় পর্যবেক্ষণ, পরীক্ষা এবং প্রমাণের উপর ভিত্তি করে। তাহলে প্রশ্নটা বদলে যায়, আপনি কি বিবর্তনে বিশ্বাস করবেন, নাকি আপনি প্রমাণগুলোকে গুরুত্ব দেবেন? বিজ্ঞান এখানে একটি ভিন্ন পদ্ধতিতে কাজ করে। এটি কাকে মানবেন বলে না, এটি বলে কিভাবে জানবেন। যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে হাজার হাজার বিজ্ঞানী স্বাধীনভাবে গবেষণা করে একই ধরনের সিদ্ধান্তে পৌঁছায়, তখন সেটিকে বলা হয় সায়েন্টিফিক কনসেনসাস। এবং বিবর্তনের ক্ষেত্রে এই কনসেনসাস অত্যন্ত শক্তিশালী। কিন্তু কনসেনসাস মানেই অন্ধবিশ্বাস নয়, বরং এর মানে হলো প্রমাণগুলো এতটাই সঙ্গতিপূর্ণ যে তা উপেক্ষা করা কঠিন। এখন বিবর্তন আসলে কি? সহজভাবে বললে, সব জীব একে অপরের সাথে কোনো না কোনোভাবে সম্পর্কিত। একটি সাধারণ পূর্বপুরুষ থেকে সময়ের সাথে সাথে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে বিভিন্ন প্রজাতি তৈরি হয়েছে। এই পরিবর্তনগুলো আসে মিউটেশন থেকে, আর ন্যাচারাল সিলেকশন সেগুলোর মধ্যে কিছু বৈশিষ্ট্য টিকে থাকতে সাহায্য করে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, বিবর্তন জীবনের শুরু ব্যাখ্যা করে না। এটি বলে জীবন একবার শুরু হলে তারপর কিভাবে তা পরিবর্তিত হয়েছে। একইভাবে বিবর্তন উদ্দেশ্য নিয়েও কিছু বলে না। জীবনের অর্থ কী, এটি বিজ্ঞানের প্রশ্ন নয়, এটি দর্শন বা বিশ্বাসের জায়গা। তবুও অনেক মানুষ বিজ্ঞানকে অস্বীকার করে। কেন? কারণ এটি আমাদের পুরনো ধারণাকে চ্যালেঞ্জ করে, বিশেষ করে মানুষের বিশেষ অবস্থান। যদি আমরা অন্য প্রাণীদের মতোই একটি দীর্ঘ প্রাকৃতিক প্রক্রিয়ার ফল হই, তাহলে আমাদের অবস্থান কি? এই প্রশ্নটাই অস্বস্তিকর, কিন্তু অস্বস্তি সত্যকে মিথ্যা করে না। বিজ্ঞান আমাদের একটি গল্প বলে, প্রমাণের উপর দাঁড়িয়ে থাকা একটি গল্প, আর সেই গল্পে মানুষ প্রকৃতির অংশ। তাহলে আপনি কি একটি শব্দ বিবর্তন শুনে সিদ্ধান্ত নেবেন, নাকি আপনি তার পেছনে প্রমাণ, তার পদ্ধতি আর তার ব্যাখ্যাকে বুঝতে চেষ্টা করবেন? কারণ সত্যকে বুঝতে হলে প্রথমে আমাদের প্রশ্ন করতে শিখতে হয়। চ্যাপ্টার 2, ক্যান ইউ রিয়েলি নো দ্য আর্থ ইজ বিলিয়ন অফ ইয়ার্স ওল্ড? আমরা কি সত্যি জানি পৃথিবীর বয়স কত, নাকি এটি শুধু একটি অনুমান
যা আমরা সত্য বলে মেনে নিয়েছি? এই প্রশ্নটি খুব স্বাভাবিক, কারণ কেউ তো সেখানে ছিল না যখন পৃথিবী তৈরি হয়েছিল। তাহলে আমরা জানি কিভাবে? এই অধ্যায় আমাদের একটি মৌলিক বৈজ্ঞানিক পদ্ধতির দিকে নিয়ে যায়। ডিরেক্ট অবজারভেশন নয়, বরং ইনফারেন্স ফ্রম এভিডেন্স। অর্থাৎ আমরা অতীতকে দেখি না, কিন্তু তার রেখে যাওয়া চিহ্নগুলোকে বিশ্লেষণ করি। ঠিক যেমন একজন তদন্তকারী ঘটনা না দেখেও প্রমাণ দেখে সত্য বের করে, পৃথিবীর বয়স নির্ধারণও ঠিক এমনই। এটি কোনো একক পদ্ধতির ওপর নির্ভর করে না, বরং বিভিন্ন স্বাধীন বৈজ্ঞানিক পদ্ধতি একই দিকে ইঙ্গিত করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতিগুলোর একটি রেডিওমেট্রিক ডেটিং। কিছু উপাদান সময়ের সাথে সাথে ধীরে ধীরে ক্ষয় হয় একটি নির্দিষ্ট হারে। এই ডিকে রেট আমরা ল্যাবরেটরিতে পরিমাপ করতে পারি। তারপর শিলার ভেতরে থাকা সেই উপাদানগুলোর অনুপাত দেখে আমরা হিসাব করতে পারি কত সময় পেরিয়েছে। এটি কোনো অনুমান নয়, এটি একটি পরিমাপযোগ্য প্রক্রিয়া। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি একা কাজ করে না। বিভিন্ন আইসোটোপিক সিস্টেমস, ভিন্ন ভিন্ন পদ্ধতি, এমনকি ভিন্ন বৈজ্ঞানিক শাখা সব একসাথে একই ফলাফল দেয়। এই সমন্বয়ই বিজ্ঞানকে শক্তিশালী করে। এই সব প্রমাণের ভিত্তিতে পৃথিবীর বয়স প্রায় 4.5 বিলিয়ন বছর এবং মহাবিশ্ব আরও পুরনো। এখন প্রশ্ন, কেন অনেক মানুষ এই ধারণা মানতে অস্বস্তি বোধ করে? কারণ আমাদের মস্তিষ্ক ডিপ টাইম বুঝতে অভ্যস্ত নয়। আমরা কয়েক দশক, হয়তো 100 বছর পর্যন্ত ভাবতে পারি, কিন্তু বিলিয়ন বছর, এটা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতার বাইরে। আরেকটি কারণ কিছু পূর্ব ধারণা। যখন কেউ আগে থেকেই একটি নির্দিষ্ট বয়স ধরে নেয়, তখন সে প্রমাণকে সেই ধারণার সাথে মিলিয়ে দেখতে চায়। কিন্তু বিজ্ঞানের পথ ঠিক উল্টো। এখানে আমরা আগে সিদ্ধান্ত নিই না, আমরা প্রমাণ দেখি, তারপর সিদ্ধান্তে পৌঁছাই। এই অধ্যায় একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। জ্ঞান মানে কেবল দেখা নয়, জ্ঞান মানে প্রমাণের ভিত্তিতে সবচেয়ে ভালো ব্যাখ্যা তৈরি করা। আর যদি বহু স্বাধীন প্রমাণ একই দিকে নির্দেশ করে, তাহলে সেটাকে কেবল অনুমান বলে উড়িয়ে দেওয়া যায় না। তাহলে আপনি কি এমন একটি বয়স বেছে নেবেন যা আপনাকে স্বস্তি দেয়, নাকি আপনি সেই বয়সটিকে গ্রহণ করবেন যা প্রমাণের সাথে সবচেয়ে ভালোভাবে মিশে যায়? কারণ সত্য সবসময় সহজ নয়, কিন্তু সত্যই সবচেয়ে নির্ভরযোগ্য। চ্যাপ্টার 3, হাউ ডু উই রিলেট সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন? বিজ্ঞান আর বিশ্বাস, এরা কি স্বভাবগতভাবে একে অপরের বিরুদ্ধে, নাকি আমরাই তাদের এমনভাবে দেখি যার ফলে সংঘর্ষ অনিবার্য মনে হয়? এই অধ্যায়ের মূল প্রশ্ন এখানেই। আমরা যখন দুটি ভিন্ন ব্যাখ্যা দেখি, তখন খুব সহজেই ধরে নিই এদের মধ্যে একটি সত্য হতে পারে। কিন্তু সব পার্থক্য সংঘর্ষ নয়, অনেক সময় এটি শুধু ভিন্ন ধরনের প্রশ্নের উত্তর। বিজ্ঞান কি করে? এটি খোঁজে কিভাবে কাজ করে পৃথিবী, কোন নিয়মে, কোন প্রক্রিয়ায়। অন্যদিকে বিশ্বাস বা ধর্ম কি খোঁজে? আমরা কেন এখানে, এই অস্তিত্বের অর্থ কী, আমাদের মূল্যবোধ কোথা থেকে আসে। অর্থাৎ একটি হাউ প্রশ্নের উত্তর দেয়, অন্যটি হয় প্রশ্নের। এই পার্থক্যটি বোঝা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন আমরা কিভাবে প্রশ্নের উত্তর বিশ্বাস থেকে খুঁজতে যাই, অথবা কেন প্রশ্নের উত্তর শুধু বিজ্ঞানে খুঁজতে যাই, তখনই বিভ্রান্তি তৈরি হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ ধারণা আসে, বিজ্ঞান এবং ধর্ম দুটি আলাদা ক্ষেত্র হিসেবে কাজ করতে পারে। বিজ্ঞান পরীক্ষা ও প্রমাণের উপর দাঁড়িয়ে, এটি সংশোধনযোগ্য, এটি পরিবর্তনশীল। অন্যদিকে বিশ্বাস মানুষের অভিজ্ঞতা, নৈতিকতা এবং অর্থের সাথে যুক্ত, এটি পরীক্ষাগারে মাপা যায় না। কিন্তু এর মানে এই নয় যে এদের মধ্যে কোনো যোগাযোগ নেই। বাস্তবে অনেক সময় ধর্ম বাস্তব জগৎ সম্পর্কে দাবি করে, আর তখন সেগুলোকে প্রমাণের আলোয় দেখতে হয়। একইভাবে বিজ্ঞানও সব প্রশ্নের উত্তর দেয় না। এটি বলতে পারে পৃথিবী কিভাবে তৈরি হয়েছে, কিন্তু এটি বলে না এই পৃথিবী আমাদের কাছে কেন এত গুরুত্বপূর্ণ। তাই সম্পূর্ণ বিচ্ছিন্নতা যেমন ঠিক নয়, তেমনি সম্পূর্ণ সংঘর্ষও নয়। এই অধ্যায় আমাদের একটি ভারসাম্যের দিকে নিয়ে যায়, একটি সংলাপের দিকে, যেখানে বিজ্ঞান তার সীমার মধ্যে বাস্তবতা ব্যাখ্যা করে, আর বিশ্বাস
মানুষের অভিজ্ঞতা ও অর্থের জায়গায় কাজ করে, কিন্তু এই সংলাপের জন্য দরকার সততা। আমাদের বুঝতে হবে কোথায় বিজ্ঞান শেষ হয় আর কোথায় বিশ্বাস শুরু হয়, এবং কোথায় আমরা নিজেরাই সীমা ভেঙে ফেলি। তাহলে আপনি কি এই দুটিকে একটি যুদ্ধ হিসেবে দেখবেন, নাকি আপনি তাদের দুটি ভিন্ন ভাষা হিসেবে বুঝতে চেষ্টা করবেন, যা একসাথে মিলেও মানুষের বাস্তবতাকে ব্যাখ্যা করতে পারে? কারণ সত্যের অনুসন্ধান একটি একক পথ নয়, কিন্তু প্রতিটি পথের নিজস্ব নিয়ম আছে, আর সেই নিয়ম বুঝেই আমাদের এগোতে হয়। চ্যাপ্টার 4, ক্যান সায়েন্টিফিক অ্যান্ড স্পিরিচুয়াল ট্রুথ বি রিকনসাইল্ড? বিজ্ঞান আর শাস্ত্র এরা কি একসাথে সত্য হতে পারে, নাকি একটি সত্য হলে অন্যটি মিথ্যা হয়ে যায়? এই প্রশ্নটি বহুদিন ধরে মানুষের চিন্তাকে বিভক্ত করে রেখেছে, কিন্তু এই অধ্যায় আমাদের একটি ভিন্ন পথে নিয়ে যায়। প্রথমেই আমাদের বুঝতে হবে সত্য বলতে আমরা কি বুঝি। বিজ্ঞানী সত্য মানে যা বাস্তবতার সাথে মিলে যায়, যা পরীক্ষা করা যায়, যা প্রমাণ দিয়ে যাচাই করা যায়। অন্যদিকে শাস্ত্রের সত্য অনেক সময় বৈজ্ঞানিক নয়, বরং অর্থবহ। এটি মানুষের জীবন, নৈতিকতা এবং অস্তিত্বের অর্থ নিয়ে কথা বলে। অর্থাৎ দুটি ভিন্ন ধরনের ট্রুথ কাজ করছে এখানে। সমস্যা শুরু হয় তখনই যখন আমরা শাস্ত্রকে একটি আধুনিক বিজ্ঞান বই হিসেবে পড়তে চাই। কিন্তু প্রাচীন ধর্মগ্রন্থগুলো এই উদ্দেশ্যে লেখা হয়নি। এগুলো লেখা হয়েছে ভিন্ন সময়ে, ভিন্ন ভাষায়, ভিন্ন উদ্দেশ্যে। তাই এগুলোর ভাষা, রূপক, প্রেক্ষাপট সব কিছু বুঝে পড়তে হয়। এই জায়গায় একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক শিক্ষা আছে। যখন নতুন বৈজ্ঞানিক প্রমাণ আসে, তখন আমাদের ব্যাখ্যাও পরিবর্তিত হতে পারে। এটি শাস্ত্রকে বাতিল করা নয়, এটি শাস্ত্রকে সঠিকভাবে বোঝার চেষ্টা। কারণ সমস্যা প্রায় শাস্ত্রে নয়, সমস্যা আমাদের ব্যাখ্যায়। এই অধ্যায় তাই একটি ভাষ্যমের কথা বলে। বিজ্ঞান যখন বাস্তব জগতের ব্যাখ্যা দেয়, তখন সেটিকে গুরুত্ব দিতে হবে, আর শাস্ত্র যখন অর্থ ও উদ্ধারের কথা বলে, তখন সেটিকে তার নিজস্ব জায়গায় বুঝতে হবে। কিন্তু এখানে একটি সতর্কতা আছে। সমন্বয় মানে জোর করে মিলিয়ে ফেলা নয়। যেখানে স্পষ্ট বিরোধ আছে, সেখানে আমাদের প্রশ্ন করতেই হবে, আমরা কি ভুলভাবে পড়ছি, নাকি আমরা ভুলভাবে বুঝছি? এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, সত্যের দুইটি ভিন্ন ভাষা থাকতে পারে, কিন্তু সত্য একটি। আর সেই সত্যকে বুঝতে হলে আমাদের দরকার বিনয়, যুক্তি এবং প্রমাণের প্রতি সম্মান। তাহলে আপনি কি শাস্ত্রকে এমনভাবে পড়বেন যা বাস্তবতার সাথে সংঘর্ষ তৈরি করে, নাকি আপনি এমন একটি ব্যাখ্যা খুঁজবেন যেখানে বিজ্ঞান ও অর্থ দুটি তাদের নিজস্ব জায়গায় দাঁড়াতে পারে? কারণ সত্যকে রক্ষা করার জন্য আমাদের কখনো কখনো নিজের ব্যাখ্যাকে বদলাতে হয়। চ্যাপ্টার 5, সায়েন্স অ্যান্ড এক্সিস্টেন্স অফ গড। বিজ্ঞান কি ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে পারে, অথবা বিজ্ঞান কি প্রমাণ করতে পারে যে ঈশ্বর নেই? এই প্রশ্নটি যতটা সরল শোনায়, ততটা বাস্তবে নয়। কারণ বিজ্ঞান কি করতে পারে আর কি করতে পারে না, এটি আগে বুঝতে হবে। বিজ্ঞান কাজ করে প্রাকৃতিক জগৎ নিয়ে। এটি পর্যবেক্ষণ করে, পরিমাপ করে এবং ব্যাখ্যা করে কোনো ঘটনা কিভাবে ঘটে। কিন্তু ঈশ্বরের ধারণা এই প্রাকৃতিক কাঠামোর বাইরে, অর্থাৎ বিজ্ঞান সরাসরি ঈশ্বরকে পরীক্ষা করতে পারে না। তাই বিজ্ঞান দিয়ে ঈশ্বরকে প্রমাণ করা যেমন কঠিন, তেমনি অপ্রমাণ করাও কঠিন। তাহলে এই আলোচনা কি অর্থহীন? না, এই অধ্যায় আমাদের দেখায় বিজ্ঞান এবং ঈশ্বরের প্রশ্ন পরোক্ষভাবে যুক্ত। প্রথমে আসে একটি গুরুত্বপূর্ণ সমস্যা, প্রবলেম অফ ইভিল। যদি একটি সর্বশক্তিমান, সর্বজ্ঞানী এবং সর্বমঙ্গলময় সত্তা থাকে, তাহলে পৃথিবীতে এত কষ্ট কেন? রোগ, দুর্যোগ, অন্যায় এসব কিভাবে ব্যাখ্যা করা যায়? এই প্রশ্নটি শুধু ধর্মীয় নয়, এটি গভীর দার্শনিক প্রশ্ন। এই অধ্যায় একটি বাস্তবতা তুলে ধরে। পৃথিবী একটি ল গভর্নড সিস্টেম। যেহেতু প্রকৃতি নির্দিষ্ট নিয়ম মেনে চলে, আর আমরা সেই নিয়মগুলো বুঝতে পারি, সেই বোঝার উপর ভিত্তি করেই আমরা বিজ্ঞান চর্চা করতে পারি। কিন্তু একই নিয়ম কখনো কখনো কষ্টও তৈরি করে। ভূমিকম্প, ঝড়, রোগ এসব কোনো ব্যক্তিগত উদ্দেশ্য নিয়ে আসে না।
এগুলো প্রকৃতির নিয়মের ফল। এখানে একটি কঠিন উপলব্ধি আসে। একটি নিয়মমাফিক পৃথিবী একই সঙ্গে স্থিতিশীল এবং ঝুঁকিপূর্ণ। এখন প্রশ্ন, এটি কি ঈশ্বরের বিরুদ্ধে প্রমাণ, নাকি এটি এমন একটি বাস্তবতা যেখানে স্বাধীনতা, নিয়ম এবং পরিণতি সব একসাথে কাজ করে? এরপর আসে আরেকটি গুরুত্বপূর্ণ দিক, নৈতিকতা। আমরা ভালো আর খারাপ বলে যা বুঝি তা কি কেবল আমাদের মস্তিষ্কের রাসায়নিক প্রক্রিয়া, নাকি এর পেছনে কোনো গভীর ভিত্তি আছে? যদি সব কিছুই কেবল পদার্থের ফল হয়, তাহলে ন্যায় অন্যায় কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ মনে হয়? এই প্রশ্নগুলো বিজ্ঞান একা সমাধান করে না। এখানেই দর্শন এবং বিশ্বাস আলোচনায় প্রবেশ করে। এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অবস্থান, ঈশ্বরের অস্তিত্ব গাণিতিক প্রমাণের মতো নয়। এটি সার্টেনটি নয়, বরং প্লজিবিলিটি, অর্থাৎ এটা কতটা যুক্তিযুক্ত, কতটা ব্যাখ্যামূলক, কতটা আমাদের অভিজ্ঞতার সাথে মেলে। তাই এখানে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় না, বরং আপনাকে একটি প্রশ্নের সামনে দাঁড় করানো হয়। আপনি কি কেবল সেই জিনিসগুলোকেই গ্রহণ করবেন যা পরীক্ষাগারে প্রমাণ করা যায়, নাকি আপনি এমন কিছু প্রশ্নকেও গুরুত্ব দেবেন যেগুলো পরীক্ষার বাইরে কিন্তু তবুও গভীরভাবে মানবিক? কারণ সব প্রশ্নের উত্তর একই পদ্ধতিতে পাওয়া যায় না, আর সত্যকে বুঝতে হলে আমাদের সেই পার্থক্যটুকু মানতে হয়। চ্যাপ্টার 6, হোয়াই ইজ ডারউইনস থিওরি সো কন্ট্রোভার্সিয়াল? ডারউইনের তত্ত্ব একটি বৈজ্ঞানিক ধারণা, তবুও এটি কেন এত বিতর্কিত? যদি এটি কেবল বিজ্ঞানের একটি ব্যাখ্যা হয়, তাহলে এর বিরুদ্ধে এত আবেগ, এত প্রতিরোধ, এত তর্ক কেন? এই অধ্যায় আমাদের দেখায় সমস্যাটি শুধু বিজ্ঞানের নয়, এটি মানুষের পরিচয়, বিশ্বাস এবং নিজেকে বোঝার প্রশ্নের সাথে গভীরভাবে জড়িত। প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয়, ডারউইনের আগে মানুষ ইভলিউশন নিয়ে ভাবেনি, এটা সত্য নয়। বিভিন্ন চিন্তাবিদ জীবনের পরিবর্তনশীলতা নিয়ে ধারণা দিয়েছিলেন, কিন্তু ডারউইনের বিশেষ অবদান ছিল একটি শক্তিশালী ব্যাখ্যা দেওয়া, ন্যাচারাল সিলেকশন, অর্থাৎ যে বৈশিষ্ট্যগুলো পরিবেশে টিকে থাকতে সাহায্য করে সেগুলো প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে। এই ধারণাটি জীবনের বৈচিত্র্যকে ব্যাখ্যা করার একটি শক্তিশালী কাঠামো তৈরি করে। তবুও বিরোধ শুরু হয়। কেন? কারণ এই তত্ত্ব কিছু গভীর ধারণাকে চ্যালেঞ্জ করে। বিশেষ করে, মানুষ কি আলাদা? যদি মানুষও একটি দীর্ঘ প্রাকৃতিক প্রক্রিয়ার ফল হয়, তাহলে আমাদের বিশেষত্ব কোথায় দাঁড়ায়? এই প্রশ্নটাই অনেকের কাছে অস্বস্তিকর। এরপর আসে আরেকটি দিক, ধর্মীয় পাঠের ব্যাখ্যা। যদি কেউ শাস্ত্রকে শব্দে শব্দে লিটারাল অর্থে গ্রহণ করে, তাহলে বিবর্তনের সাথে সংঘর্ষ তৈরি হতে পারে। কিন্তু যদি ব্যাখ্যার ভিন্ন পদ্ধতি গ্রহণ করা হয়, তাহলে সেই সংঘর্ষ কমে যেতে পারে। অর্থাৎ বিরোধ সবসময় বিজ্ঞান বনাম ধর্ম নয়, অনেক সময় এটি হতে পারে ব্যাখ্যা বনাম অন্য ব্যাখ্যা। এই অধ্যায় আরও দেখায় বিবর্তনের বিরুদ্ধে কিছু যুক্তি বিজ্ঞানের ভাষা ব্যবহার করে, কিন্তু এগুলো সবসময় বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। যেমন এন্ট্রপি বা থার্মোডাইনামিক্স দিয়ে বিবর্তনকে বাতিল করার চেষ্টা, কিন্তু এই ধারণাগুলো বিভিন্ন প্রেক্ষাপটে কাজ করে, তাই এগুলো সরাসরি বিবর্তনের বিরুদ্ধে প্রযোজ্য নয়। আরেকটি সাধারণ বিভ্রান্তি, জীবন কিভাবে শুরু হলো এবং জীবন কিভাবে পরিবর্তিত হলো, এই দুইটি প্রশ্নকে এক করে ফেলা। বিবর্তন দ্বিতীয় প্রশ্নের উত্তর দেয়, প্রথমটির নয়। তবুও এই দুটিকে মিশিয়ে অনেক সময় ভুল সিদ্ধান্তে পৌঁছানো হয়। এই অধ্যায়ের শেষ উপলব্ধি হল, ডারউইনের তত্ত্ব বিতর্কিত, কারণ এটি কেবল একটি বৈজ্ঞানিক ধারণা নয়, এটি মানুষের নিজের সম্পর্কে ধারণাকে নাড়িয়ে দেয়। এটি আমাদের জিজ্ঞেস করে, আপনি কি নিজেকে বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্র হিসেবে দেখবেন, নাকি আপনি নিজেকে দেখবেন একটি দীর্ঘ, জটিল এবং প্রাকৃতিক ইতিহাসের অংশ হিসেবে? কারণ কখনো কখনো সবচেয়ে কঠিন সত্যগুলো সেগুলোই যেগুলো আমাদের নিজেদের সম্পর্কে ধারণাকে বদলে দেয়। চ্যাপ্টার 7, হোয়াট ইজ দ্য ফাইন টিউনিং অব দ্য ইউনিভার্স অ্যান্ড হাউ ডাজ ইট সার্ভ অ্যাজ এ পয়েন্টার টু গড? এই মহাবিশ্ব, এটি কি কেবল কাকতালীয়, নাকি এর ভেতরে এমন একটি সূক্ষ্ম সামঞ্জস্য আছে যা আমাদের ভাবতে বাধ্য করে? এই অধ্যায়ে আমরা একটি
গভীর ধারণার মুখোমুখি হই। ফাইন টিউনিং অর্থাৎ মহাবিশ্বের মৌলিক ধ্রুবক, প্রাকৃতিক নিয়ম এবং প্রাথমিক অবস্থাগুলো এমনভাবে নির্ধারিত যাতে জীবন সম্ভব হয়। যদি এই মানগুলো অল্প একটু ভিন্ন হতো তাহলে তারকা তৈরি হতো না, গ্যালাক্সি গঠিত হতো না, এমনকি জটিল পদার্থও তৈরি হতো না। অর্থাৎ আমরা যে মহাবিশ্বে আসি এটি জীবনবান্ধব হওয়ার জন্য অসাধারণভাবে সেট করা মনে হয়। এখন প্রশ্ন, এটি কি কেবল কনসিডেন্স নাকি এর পেছনে কোনো গভীর ব্যাখ্যা আছে? এই জায়গায় দুটি ভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। প্রথমটি এন্ট্রোপিক প্রিন্সিপাল। আমরা এই মহাবিশ্বে আসি কারণ এটি আমাদের থাকার মতোই। যদি এটি লাইফ ফ্রেন্ডলি না হতো তাহলে আমরা এখানে থাকতাম না এবং প্রশ্নটিও করতাম না। এটি একটি যৌক্তিক উত্তর, কিন্তু ব্যাখ্যা দেয় না কেন এমন হলো। দ্বিতীয় প্রক্রিয়া, মাল্টিভার্স ধারণা। হয়তো অসংখ্য মহাবিশ্ব আছে, প্রতিটি ভিন্ন ভিন্ন নিয়মে। আমরা শুধু সেই মহাবিশ্বেই আছি যেখানে জীবন সম্ভব। এই ধারণাটি কিছু প্রশ্নের উত্তর দেয়, কিন্তু এটি নিজেও যাচাই করা কঠিন। এখন বইটি এখানে একটি গুরুত্বপূর্ণ অবস্থান নেয়। ফাইন টিউনিংকে এটি কোনো চূড়ান্ত প্রমাণ হিসেবে দেখায় না, বরং এটি একটি পয়েন্টার, একটি ইঙ্গিত। অর্থাৎ এটি এমন একটি বাস্তবতা যা মানুষকে একটি বুদ্ধিমত্তার দিকে ভাবতে উদ্বুদ্ধ করে, কিন্তু এটি কাউকে বাধ্য করে না সেই সিদ্ধান্তে পৌঁছাতে। এই জায়গায় একটি সূক্ষ্ম পার্থক্য আছে। সায়েন্স টেলস আস হোয়াট ইজ, ইন্টারপ্রিটেশন আস্কস হোয়াট ইট মিনস। বিজ্ঞান দেখায় মহাবিশ্ব কিভাবে কাজ করে, কোন মানগুলো কিভাবে নির্ধারিত, কিন্তু এই সামঞ্জস্যের অর্থ কী সেটি একটি ব্যাখ্যার প্রশ্ন। এই অধ্যায় তাই খুব গুরুত্বপূর্ণ। এটি কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয় না, এটি আপনাকে একটি দৃশ্য দেখায়, একটি মহাবিশ্ব যা অদ্ভুতভাবে জীবন বান্ধব। তারপর এটি আপনাকে জিজ্ঞেস করে আপনি এই দৃশ্যকে কিভাবে পড়বেন। এটি কি কেবল সম্ভাবনার খেলা, নাকি এটি এমন একটি ইঙ্গিত যা আমাদের গভীর কিছু ভাবতে বাধ্য করে? কারণ সব প্রশ্নের উত্তর শুধু গণনায় পাওয়া যায় না। কিছু প্রশ্ন আমাদের নিয়ে যায় ব্যাখ্যার জগতে, আর সেই ব্যাখ্যায় শেষ পর্যন্ত নির্ধারণ করে আমরা মহাবিশ্বকে কিভাবে বুঝি। চ্যাপ্টার 8, ইভলিউশন অ্যান্ড হিউম্যান বিংস। বিবর্তন যদি সত্য হয় তাহলে মানুষ কি? আমরা কি কেবল একটি উন্নত প্রাণী, নাকি আমাদের মধ্যে এখনও কোনো বিশেষত্ব আছে? এই অধ্যায় ঠিক এই প্রশ্নগুলোর মুখোমুখি দাঁড় করায় আমাদেরকে। প্রথমেই বিবর্তন একটি অস্বস্তিকর সত্য সামনে আনে। মানুষ প্রকৃতির বাইরে নয়, আমরা এই দীর্ঘ জীববৈচিত্র্যের ইতিহাসেরই অংশ। আমাদের শরীর, আমাদের জিন, আমাদের বৈশিষ্ট্য সব কিছুই একটি দীর্ঘ প্রক্রিয়ার ফল। কিন্তু এই সত্য কি আমাদের গুরুত্ব কমিয়ে দেয়? এই অধ্যায় বলে না, প্রয়োজন নেই। কারণ বিবর্তন আমাদের কম করে না, বরং আমাদের গল্পকে বড় করে। আমরা হঠাৎ করে তৈরি হয়নি, আমরা একটি আনফোল্ডিং প্রসেস এর অংশ। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানুষ কি কেবল একটি অ্যাক্সিডেন্ট? বিবর্তনে র্যান্ডমনেস আছে, মিউটেশন, ভ্যারিয়েশন, কিন্তু সব কিছুই সম্পূর্ণ এলোমেলো নয়। প্রকৃতির নিয়ম, সিলেকশন এর চাপ, এনভায়রনমেন্টাল কনস্ট্রেইনস এসব একসাথে কাজ করে। এই জায়গায় কনভার্জেন্স ধারণা আসে, অর্থাৎ ভিন্ন ভিন্ন পথে কখনো কখনো একই ধরনের জটিলতা তৈরি হয়। তাহলে মানুষের মতো বুদ্ধিমান প্রাণী সম্পূর্ণ অসম্ভব ছিল না। এই ধরনের একটি মহাবিশ্বে এটি একটি সম্ভাব্য ফলাফল। এরপর আসে সবচেয়ে সংবেদনশীল প্রশ্ন, ধর্মীয় গল্পগুলো কি হবে? বিশেষ করে মানুষের উৎপত্তি নিয়ে ঐতিহ্যগত ধারণা। যদি আমরা সেগুলোকে শব্দে শব্দে সত্য ধরে নিই তাহলে বিবর্তনের সাথে সংঘর্ষ তৈরি করতে পারে। কিন্তু যদি আমরা সেগুলোকে প্রতীকী বা দার্শনিক ভাষা হিসেবে পড়ি তাহলে একটি ভিন্ন বোঝাপড়া তৈরি হয়। অর্থাৎ সমস্যা সবসময় তথ্যের নয়, অনেক সময় ব্যাখ্যায়। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি, মানুষের মর্যাদা শুধু তার উৎপত্তি দিয়ে নির্ধারিত হয় না। আমাদের চিন্তা করার ক্ষমতা, নৈতিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, অর্থ খোঁজার ক্ষমতা, এই গুণগুলোই আমাদের আলাদা করে। বিবর্তন এই গুণগুলোর উৎস ব্যাখ্যা করতে পারে, কিন্তু
এই গুণগুলোর অর্থ বিজ্ঞান একা নির্ধারণ করে না। এখানেই আবার দর্শন এবং বিশ্বাসের জায়গা তৈরি হয়। তাহলে আপনি কি নিজেকে দেখবেন শুধু জৈবিক প্রক্রিয়ার ফল হিসেবে, নাকি আপনি দেখবেন একটি দীর্ঘ, জটিল এবং অর্থপূর্ণ ইতিহাসের অংশ হিসেবে? কারণ মানুষ হওয়া মানে শুধু কোথা থেকে এসেছি তা জানা নয়, মানুষ হওয়া মানে আমরা কিভাবে বাঁচি এবং কিভাবে অর্থ তৈরি করি। চ্যাপ্টার 9, দ্য গ্র্যান্ড ন্যারেটিভ অফ ক্রিয়েশন। এখন আমরা পৌঁছেছি এই বইয়ের সবচেয়ে বিস্তৃত দৃষ্টিভঙ্গিতে, একটি গল্পে যা শুরু হয় মহাবিশ্বের জন্ম থেকে আর পৌঁছায় মানুষের চেতনায়। প্রশ্নটি সহজ, আমরা কি এই পুরো যাত্রাটিকে একটি সঙ্গত কাহিনী হিসেবে দেখতে পারি, নাকি এটি কেবল বিচ্ছিন্ন কিছু বৈজ্ঞানিক তথ্যের সমষ্টি? এই অধ্যায় আমাদের একটি গ্র্যান্ড ন্যারেটিভ দেয়, একটি বড় গল্প যেখানে মহাবিশ্বের সূচনা, তারকার জন্ম, পদার্থের গঠন, পৃথিবীর আবির্ভাব, জীবনের উত্থান এবং বিবর্তনের দীর্ঘ পথ সব কিছু একসাথে যুক্ত। এটি একটি আধুনিক ক্রিয়েশন স্টোরি, কিন্তু এটি মিথ নয়, এটি প্রমাণের উপর দাঁড়ানো একটি ব্যাখ্যা। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেক সময় এই গল্পটিকে দুইভাবে বিকৃত করা হয়। একদল বলে এটি ধর্মের বিরুদ্ধে, আরেক দল বলে এটি পুরোপুরি ধর্মীয়। কিন্তু এই অধ্যায় দেখায় এই দুটি অতিরঞ্জন। এই ন্যারেটিভটি বিজ্ঞানের ভাষায় বলা, কিন্তু এটি আমাদের অর্থ নিয়ে ভাবতেও বাধ্য করে। এখন এই গল্পটি ধীরে ধীরে আনফোল্ড করি। প্রথমে মহাবিশ্বের সূচনা, তারপর শক্তি ও পদার্থের বিন্যাস, তারকা ও গ্যালাক্সির জন্ম, তারপর পৃথিবীর সৃষ্টি এবং জীবনের প্রথম উপস্থিতি, এরপর বিবর্তনের মাধ্যমে জীবনের বৈচিত্র্য সৃষ্টি এবং শেষ পর্যন্ত মানুষের আবির্ভাব। এই পুরো যাত্রা কোনো এক মুহূর্তে সম্পন্ন হয়নি, এটি একটি দীর্ঘ, ক্রমাগত আনফোল্ডিং প্রসেস। এখন প্রশ্ন, এই গল্পের অর্থ কী? এটি কি কেবল একটি যান্ত্রিক প্রক্রিয়া, নাকি এটি এমন একটি বাস্তবতা যা আমাদের বিস্মিত করে, আমাদের ভাবতে বাধ্য করে? এই অধ্যায় একটি গুরুত্বপূর্ণ ভারসাম্য রাখে। এটি বিজ্ঞানকে অর্থের জায়গায় বসায় না, আবার এটি অর্থকে বিজ্ঞানের বিরুদ্ধে দাঁড় করায় না, বরং এটি দেখায় বিজ্ঞান আমাদের গল্পটি বলে আর আমরা সেই গল্পের অর্থ খুঁজি। এখানে মানুষকে না খুব ছোট করে দেখা হয়, না খুব বড় করে। আমরা এই বিশাল মহাবিশ্বের একটি ক্ষুদ্র অংশ, তবুও আমরা সেই অংশ যে এই পুরো গল্পটি বোঝার চেষ্টা করতে পারে। এই অধ্যায়ের শেষ অনুভূতি বিস্ময়, কারণ যদি এই পুরো কাহিনী সত্য হয় তাহলে আমরা একটি অসাধারণ বাস্তবতার অংশ। এখন আপনি কি এই গল্পটিকে শুধু তথ্য হিসেবে দেখবেন, নাকি আপনি এটিকে এমন একটি কাহিনী হিসেবে দেখবেন যা আপনার নিজের অবস্থানকে নতুন করে ভাবতে বাধ্য করে? কারণ একটি বড় গল্পের ভেতরে নিজেকে খুঁজে পাওয়া, এটাই হয়তো মানুষ হওয়ার সবচেয়ে গভীর অভিজ্ঞতা। প্রিয় শ্রোতা, একটি দীর্ঘ চিন্তার যাত্রা শেষে আমরা আবার ফিরে এলাম সেই মূল প্রশ্নে, বিজ্ঞান এবং বিশ্বাস এরা কি সত্যি দুই বিপরীত মেরু, নাকি আমরাই তাদের এমনভাবে দাঁড় করিয়েছি যেখানে সংঘর্ষ অনিবার্য মনে হয়? এই পুরো আলোচনায় আপনি দেখেছেন বিবর্তন, পৃথিবীর বয়স, মহাবিশ্বের সূক্ষ্ম সামঞ্জস্য, মানুষের উৎপত্তি, এসব বিষয়ে বিজ্ঞান একটি সুসংহত ব্যাখ্যা দেয়। এটি কাজ করে প্রমাণ দিয়ে, পরীক্ষা দিয়ে এবং সংশোধনের মাধ্যমে। অন্যদিকে মানুষের অর্থবোধ, নৈতিকতা, অস্তিত্বের প্রশ্ন, এসব জায়গায় আমরা অন্য ধরনের ভাষা ব্যবহার করি। কিন্তু সমস্যা তখনই তৈরি হয় যখন আমরা এই দুই ধরনের ভাষাকে একটি জায়গায় গুলিয়ে ফেলি। বিজ্ঞানকে যদি আমরা চূড়ান্ত অর্থের উৎস বানাই তাহলে এটি তার সীমা ছাড়িয়ে যায়, আর বিশ্বাসকে যদি আমরা প্রাকৃতিক জগতের ব্যাখ্যার জায়গায় বসাই তাহলে তা প্রমাণের সামনে টেকে না। এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সীমা বুঝতে শেখা। কোথায় বিজ্ঞান কথা বলবে, কোথায় আমাদের ব্যাখ্যা থামবে, আর কোথায় নতুন প্রশ্ন শুরু হবে। এই বোঝাপড়াটাই সবচেয়ে জরুরি, কারণ সত্য কোনো একপাক্ষিক ঘোষণা নয়, এটি তৈরি হয় প্রশ্ন, পর্যবেক্ষণ এবং চিন্তার সততার মাধ্যমে।
তাহলে আপনি এখন কোথায় দাঁড়িয়ে? আপনি কি এমন একটি উত্তর খুঁজছেন যা আপনাকে স্বস্তি দেয়, নাকি আপনি এমন একটি সত্য খুঁজতে প্রস্তুত যা আপনাকে চ্যালেঞ্জ করে কিন্তু বাস্তবতার কাছাকাছি নিয়ে যায়? কারণ সত্য সবসময় সহজ নয়, কিন্তু সত্যই সবচেয়ে নির্ভরযোগ্য। যদি এই যাত্রা আপনাকে এক মুহূর্তের জন্যও ভাবতে বাধ্য করে, তাহলেই এটি সফল। আপনি একমত হন বা না হন, প্রশ্ন করতে থাকুন, কারণ প্রশ্নই হলো চিন্তার শুরু, আর চিন্তাই মানুষকে আলাদা করে। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চিন্তাশীল মানুষদের সাথে শেয়ার করুন এবং এমন আরও গভীর বই বিশ্লেষণ শুনতে কথনিকাতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য লিখে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর লিসেনিং টু কথনিকা। স্টে কিউরিয়াস, স্টে রেশনাল।